জনাব তারেক রহমান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায়, দেশ পরিচালনায়, সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা, চান কিনা? যদি চাইতাম খালেদ, যদি চাইতাম, তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য, আমি তো লুফে নিতাম। রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন? আমি যদি ক্ষমতাই চাইতাম বলে আজ চলেন চলেন, কি করতে, কি কোন জামাটা পড়তে হবে দেখিয়ে দেন, এখনই যাচ্ছি। আমি তো সেটা করিনি। তাদের সঙ্গে তর্ক করেছি, সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই, আমাকে দিয়েন না, আমি এই কাজের উপযুক্ত না, আপনারা অন্য লক্ষ্য যান। তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে, আমাকে নিতে হবে। আমি বারে বারে বলতেছি তাদেরকে, তারা নিরাশ হয়ে ফিরে গেল, বললো যে সকালবেলা আবার আসবো, সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন। আমি বললাম না, সকালবেলা আসলে একই কথা পাবেন, কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে, দ্বন্দ্ব রেখে আপনাদেরকে বলছি, অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি। ঠিক আছে, তা না হলে তো আমি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যেতাম। খেয়ে ছাড়ে যাও, আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলে যে আমি এই দায়িত্ব গ্রহণ করব না? আমি তো করলাম সেটা। এখন আমার নামে বলা হচ্ছে 10 বছর ছিল। আমি বছর নিয়ে প্রশ্নই ওঠে না। প্রশ্ন হচ্ছে আগামীকাল সকালবেলা আপনি শপথ গ্রহণ করবেন, এই কথা। আমি বলছি না, করবো না। তারপরে এরপরে তো কয় বছর, কয় কাণ্ড। আমি 10 বছর দিয়ে কি করবোটা কি? আমি 10 বছর দিয়ে, আমি তো বলছি আমি এই কাজের জন্য নই। দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না, আমার কাজ না। আমি জানি না এটা কিভাবে করতে হয়, আমি যেটা জানি সেটা করি। কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনূস একসঙ্গে কাজ করেছেন। আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক, শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয়। যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনূস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার কাজ হবে, বা এটা আপনি আশা করছেন, এরকম কি? এটা কি এখন আমার জন্য করা যাচ্ছে না যে আমি নারাজ করতে চাই না? তুমি ভাবখানা এমন করছো যে আমি আপত্তি করছি, আমি কাজ করতে চাই না। আমাকে যে বললাম চোর বদমাইশ করে রেখেছে, সেখানে কাজ করার তো কথাই উঠছে না। আমার নাম উঠলেই ওনার রাগ উঠে যায়। আমাকে সুদখোর না বললে ওনার মন তৃপ্ত হয় না। আমাকে চুবিয়ে না ডুবালে, পদ্মা নদীতে আমাকে চুবিয়ে না ডুবালে ওনার মনে শান্তি আসে না। ঠিক আছে, আমি কি করে বলবো? ওনাকে বলতে তো হবে, ওনাকে যদি কিছু বলতে হয়। পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকারের উচ্চ মহল থেকে এটা বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতে আছে, যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্য জায়গায় আছে, সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা বাংলাদেশ যাতে ঋণ না পায় সেটির জন্য আপনি চেষ্টা করেছেন। কি বলবো এটা? বলো, এটা হাস্যকর একটা কথা মুখ থেকে বলে ফেললো চোর ডাকাতের মতো। এটাও আরেকটা বলে ফেললো, এটাই সত্য হয়ে গেল। আমরা যে বারে বারে বিবৃতি দিলাম তখন এটা প্রশ্নই উঠে না। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা গৌরবান্বিত যে এই পদ্মা সেতুর উপরে আমরা একটা সেতু বানাতে পারবো, এটার জন্য আমরা সবাই চাই। কাজে এটা তো বিরোধিতা করার তো প্রশ্নই উঠে না। কেন বিরোধিতা করবো? দেশে যে একটা বড় রকমের ঘটনা ঘটতে যাচ্ছে, সেটা তো আমরা সবাই সমর্থন করেছি। পদ্মা সেতুর যখন উদ্বোধন করা হবে তখন কি আপনাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল, যে মানে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম বলা হয়েছিল যে আপনাকে নিমন্ত্রণ জানানো হবে, বা আপনি মনে আছে কিনা? মনে পড়ে না এরকম করছে। আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি, কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি। ঠিক আছে, সমস্যার পরিমাণ বাড়ছে, কমছে না। মুখ খোলার সুযোগ হয়েছে, সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, মাইক্রোফোন নিয়ে দাঁড়িয়ে আছে, কথা বলছি। কাজে মনের কথাটা বললাম আর কি, যেটা মনে ছিল বলা হচ্ছিল না সেটা বললাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টতই আপনাকে অপছন্দ করেন, অনেক কিছুর জন্য আপনাকে দায়ী করেন, পদ্মা সেতু এবং এই সেই। এর কারণ কি বলে আপনি মনে করেন? আমার মনে হয় উনি মনে করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু, সন্ত্রাসী, কিংবা আমি অপরাধী। বাংলাদেশের অর্থনীতি আসলে খুব ভঙ্গুর অবস্থার মধ্যে আছে। এই অর্থনীতি যেহেতু বিপুল পরিমাণে বৈদেশিক ঋণ আছে, এর মধ্যে নানা ধরনের ব্যাংকিং খাতে নানা ধরনের অব্যবস্থা আছে, আপনি কি মনে করেন যে বাংলাদেশের অর্থনীতি আসলে খুব ভঙ্গুর বা মারাত্মক কোনো চ্যালেঞ্জের মধ্যে আছে? আপনি কিভাবে কম্পেয়ার করেন বাংলাদেশ এবং সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থার মধ্যে? সারা বিশ্বের অর্থনীতি যেহেতু, বাংলাদেশের অর্থনীতির অবস্থা খারাপ, সেটা সবাই যেমন বলছি, আমাকেও সেভাবেই বলতে হবে। যে কিভাবে সমাধান হবে সেটারও বহু সমাধান বলা হচ্ছে। যেটা সরকার সেটা প্রণিধান করবেন, তাহলে হয়তো অগ্রসর হওয়া যাবে। অনেকে এই কথা বলে থাকেন প্রফেসর ইউনূস, যে আপনি তো ইচ্ছা করলে এই পৃথিবীর যে কোনো দেশে সেটেল করতে পারতেন, পৃথিবীর যে কোনো দেশের হয়েই আপনার যে আইডিয়াগুলি সেগুলি আপনি ডিসেমিনেট করতে পারতেন, তারপরেও আপনি বাংলাদেশে থাকছেন, বাংলাদেশে থাকাটাকেই আপনি মানে আমি যদি বলি আপনার জন্য নির্ধারণ করছেন, সেটি কারণ আপনি চাইলেই সেটি সম্ভব, সেটি কি আপনার জন্য দিন দিন কঠিন হয়ে যাচ্ছে, বা আপনি এটি কেন করছেন? তুমি কি বলছো আমি দেশ ছেড়ে চলে যাই?
না আমি বলছি, আমি এমন জানতে এমন বাংলাদেশের মানুষ তো এরকম ভাবে যে এমন দেশ থেকে যে চলে যেতে এমন পারে সে খুব এমন চলে যায়। এমন কুসন্তান হলাম দেশের জন্য, এখন পরামর্শ যে আপনি দেশ ছেড়ে চলে যান, এই অবস্থা হলো আমার। না আমি তো না না মনে করি না আমার এই অবস্থা হয়েছে যে আমি দেশেরই সন্তান, এই দেশেই থাকবো, দেশের জন্য যে কাজ করি সেটাই করব, এটা যতদিন আমি বেঁচে আছি সেটাই করে যাব। আমাকে বিভিন্ন দেশ থেকে আহ্বান জানাই, আমি যে কেন ওখানে দেশে থাকছেন। আজকেও একটা নতুন দেশ থেকে আহ্বান পেলাম, বলে আমরা সব ব্যবস্থা করে দেবো। এটা আর একটা নতুন দেশ যোগ হলো আছি। আপনি বাংলাদেশের জন্য বা আপনার পরবর্তী লক্ষ্যগুলি কি সারা পৃথিবীর জন্য? আপনি তো শুধু বাংলাদেশ নিয়ে ভাবেন না, যে আপনি আসলে কি করতে চান বা কেমন দুনিয়া চান বা কেমন বাংলাদেশ চান, সেটা আপনার কি লক্ষ্য এই মুহূর্তে? ওই যে বললাম যে এটাই হলো আমাদের স্বপ্নের বীজতলা, যে আমাদের স্বপ্নগুলো একটা একটা দাসে একটা নতুন আইডিয়া আসে, সেটা একটা বীজতলা। এটা আমরা ট্রাই করে দেখি, এটা ছোট আকারে করি, এটা সফল হলে একটু বড় আকারে করি, এটা বাংলাদেশে করি। একবার সফল হলে সারা দুনিয়া এটা লুফে নেয় দেওয়ার জন্য, সারা দুনিয়ার লোক এখানে আসে, আমাদের লোককে নিয়ে যায়, এইভাবে কাজকর্ম করছি। এটা আমরা একটা থাকছি বাংলাদেশে, করছি বাংলাদেশে, কিন্তু সারা দুনিয়ার লক্ষ্য আমাদের দিকে, আমরা কি করছি, কি চিন্তা করছি, কিভাবে এগুলো পরিচালনা করছি। এবং তার মধ্যে ব্যাখ্যা হিসেবে যেটা আমরা বারবার বলছি, আমরা একটা নতুন পৃথিবী গড়তে চাই। সেই পৃথিবী হচ্ছে ৩ শূন্যের পৃথিবী। এটাও বহুবার বলা হয়েছে, তার উপরে বই লিখেছে ৩ শূন্যের পৃথিবী কি হবে, যে জিরো কার্বন এমিশন, যেহেতু পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে, একে রক্ষা করতে হলে আমাদের জিরো কার্বন এমিশন অ্যাচিভ করতে হবে। কাজে এটা এমন বিশ্ব আমাদের গড়তে হবে যেটা জিরো কার্বন এমিশনের বিশ্ব হবে। জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন, আমরা উন্নয়ন বলছি, যে উন্নয়নের সফলতা গুটিগত মানুষের কাছে যায়। এটা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীরই অবস্থা, যে টাকার সমস্ত টাকা গুটি হতে মানুষের কাছে চলে যায়। দুনিয়ার যত সম্পদ আছে এই মুহূর্তে, তার 90% যে সম্পদ, এটা হয়তো 5% লোকের কাছে। কাজে 90% 5% লোকের কাছে রয়ে গেল। এবং আগামী দিনে এটার পরিবর্তন অন্যভাবে, 90% এর জায়গায় এটা 95% হয়ে যাবে, ওই 5% এর জায়গায় এটা 3% হয়ে যাবে। অর্থাৎ লোকের সংখ্যা কমে যাবে, সম্পদের পরিমাণ তাদের কাছে অনেক বেড়ে যাবে। এটি হলো বর্তমান অর্থনীতির কাঠামো। আমরা বলছি যে এই কাঠামো যতদিন থাকবে এই পৃথিবী টিকতে পারবে না।